নমস্কার, কেমন আছেন সবাই? আজকে সারাদিনের কাজকর্ম কিছুই শেয়ার করিনি কারণ ভিডিওগ্রাফি করিনি, কোনো ক্যামেরা কিছু করিনি। তো ওই জন্য না দিনটা কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল যে আজকে কিছুই করলাম না, কিছুই রেকর্ড করলাম না। তো পোস্ট করব কি পরের দিন? হয় না মাঝে, মাঝে একটু অলসতা লাগে, মনে হয় যে ছেড়ে দিই। তো আজকে আমার ওরকম ছেড়ে দিলাম ক্যামেরা করা। কিন্তু একটা সময় পরে যে এখন এসে মনে হচ্ছে কিছুই করলাম না। কোনো আপনাদের সঙ্গে কথা বলার মতন কোনো ভিডিওগ্রাফি করলাম না। তো কেমন একটু আফসোস হচ্ছে। তো ওই জন্য এখন রাত ৮টা বাজে। তো এই সময় থেকেই আবার শুরু করলাম একটু ভিডিও। তো আজকে একটু সময় দেখে তারপরে আবার কালকের সঙ্গে কানেক্ট করে দেবো। তো এখানে দেখুন আমি একটু আগে কি করলাম। এই যে এখানে আতপ চালের গুঁড়ো করলাম। সকালবেলায় আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু ঝরঝরে হওয়ার জন্য নেটের মধ্যে দিয়ে রেখেছিলাম, আর এখন গিয়ে এই আতপ চালের গুঁড়োটা করে রাখলাম। এই গুঁড়োটা আমি করি কিসের জন্য? বড়া টড়া খাওয়ার জন্য কিন্তু আমি চালের গুঁড়োটাই বেশি ব্যবহার করি। বেসন আমার বাড়িতে আছে, কিন্তু শুধু বেসন দিয়ে ভালো হয় না। বেসনের সঙ্গে একটু চালের গুঁড়ো, মানে আতপ চালের গুঁড়ো কিংবা শুধু আতপ চালের গুঁড়ো দিয়েও ভালো হয়, মুচমুচে হয়। তো ওই জন্য এটা আমার ঘরে সবসময় থাকে। তো ফুরিয়ে গেছিল জন্য আবার করে রাখলাম। আর এই যে রাতে তিনজনের জন্য 3টে ডিমের ঝোল করেছি, খুব সাদামাটা রান্না। আমার একটা ফেভারিট আইটেম আছে, তো এটা হচ্ছে ডাল, মুসুর ডাল ছিল, তো ডালটা শুকনো করে রাখলাম, এটা আমার খুব ভালো লাগে খেতে। আর সৃষ্টির জন্য একটু মাংস আছে, কালকেও যে বলেছিলাম না কাকা শ্বশুর এসেছিলেন, তো মাংস হয়েছিল, তো মাংস রেখে দিয়েছি। ওর জন্য আবার একদিন মাংস হলে পরের দিন রেখে দিতে হয়, তো বাচ্চারা তো একটু মাংস ভালোবাসে। তো সকালবেলা ওই জন্য আরও কিছু শেয়ার করা হয়নি, কারণ আমার কাকা শ্বশুর সকালবেলা চলে গেল। আমি তাড়াহুড়ো করে 7:30টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি। সকাল সকাল খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন 9টার মধ্যে। তো তারপরে ওই জন্যই শেয়ার করা হয়নি। তো তারপরে মনে হচ্ছে আফসোস লাগছে যে রান্না না হয় শেয়ার না করলাম, তো অন্য কোনো কিছু কাজকর্ম টুকিটাকি যা করেছি শেয়ার করতে পারতাম। তো এখন একটু পরে খেতে দেব। তো খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়া করে যদি যতটুকু সম্ভব হয় দেখাবো, না হলে কালকের সঙ্গে ভিডিওটা কানেক্ট করে দেবো। এই যে এখানে খাবার বাড়তে চলে এসেছি, মেয়েকেও খাবার দিয়ে দেবো আর মেয়ের বাবাকে। এদের দুজনের খাওয়া হবে, তারপরে গিয়ে আমি খেতে বসবো। খেতে দিয়ে কখনো কখনো বসে যাই, যেদিন সৃষ্টি একা একা হাত দিয়ে খায় সেদিন আমি পাশে বসে যাই। তো আজকেও হাত দিয়েই হয়তো বা খাবে। তো আমি খাবার-দাবার সব রেডি করে এখানে নিয়ে আসলাম। আর তারপরে খাওয়া হয়ে গেছে, তারপরে আবার টেবিলটা মুছে নিচ্ছি। তো মাঝখানের খাওয়া-দাওয়ার ভিডিওটুকু আর দেখাইনি। কিন্তু এইদিকে দেখুন আমার রান্নাঘরের কি হাল হয়ে আছে। রাতের বেলা এখন এই সমস্ত জিনিসটা আমি গুছিয়ে নেব। আমি যত রাতই হোক আমার কাজকর্মের শেষে, মানে খুব যদি ভীষণই ক্লান্ত না হয়ে পড়ি, তাহলে চেষ্টা করি সবসময় যে রাতের ক্লিনিংটা, অন্তত রান্নাঘরের রাতের ক্লিনিংটা করে রাখতে। ডাইনিং এরিয়াটা অতটা পরিষ্কার করা হয় না, মানে লিভিং রুমটা অতটা গোছানো হয়তো হয় না রাতে, কিন্তু রান্নাঘরটা আমি একদম পরিষ্কার করে রাখার চেষ্টা করি। কারণ আমি দেখেছি যদি কোনোদিন না করে থাকি, বাসনপত্র না মেজে থাকি, সকালবেলা উঠে যদি দেখি যে রান্নাঘরের এইরকম হাল হয়ে আছে, সেদিন সকাল থেকেই মানে দিনটাই খারাপ হয়ে যায়। সকালবেলা যদি মুড নষ্ট হয় তো সারা দিনটাই গেল। তো ওইজন্য পরের দিনটা যাতে ভালো যায়, ওইজন্য আগের দিনের রাতটা আমার একটু কষ্ট হলেও এই যে সমস্ত এই যে জিনিসগুলো, থালা বাসন যেগুলো শেলফের উপরে ছিল সেগুলো তো গুছিয়ে রাখছি। সেই সঙ্গে অনেক বাসনপত্রও জমেছে, কড়াই-টড়াইও আছে, তো সেগুলোও মাজা ঘষা করে নেব। এই দেখুন এখানে বেসিনের মধ্যে সব জমে আছে। কাজ করে নিলেই হালকা হয়। যদি জমিয়ে রাখি তাহলেই মাথার উপরে বোঝা হয়ে থাকবে। তো এইটা আমি দেখেছি পরীক্ষা করে যে আমি যত কষ্টই হোক যদি এটা করে নিতে পারি রাতের কাজটা, তাহলে পরের দিনটা অনেকটাই আমি হালকা অনুভব করি। আর দেখুন এখন মোটামুটি কিচেনটা আমার ক্লিন হয়ে গেল। তো সকালবেলা উঠে সেরকম কোনো আর কাজ থাকবে না। সকালে উঠে সোজা চা বানিয়ে নেব। আর এইখানে প্রতিদিনকার রাতের যেটা ডিউটি আমার, সেটা হচ্ছে আমার ইনডোর প্ল্যান্ট যেগুলো থাকে সেগুলোকে আমি একটু বাইরের হাওয়া খাওয়ানোর জন্য জানলার শেলফে রাতে বাইরে রেখে দিই। তো এখন সব গাছগুলো যেগুলো ইনডোরে রাখা থাকে সেগুলোকে আমি নিয়ে নিলাম এখানে। আর তারপরে এই যে এই জানলাটা খুলে জানলার তাকে বসিয়ে দেবো। গাছপালা ভালোবাসাও একটা বিশাল রেসপন্সিবিলিটি। শুধু ভালোবাসলে হয় না, তাকে টেক কেয়ার করতে হয়। তো অন্যান্য কাজ তো আছেই, সেই সঙ্গে গাছগুলো যাতে ভালো থাকে ওইজন্য আরেকটু বেশি কাজ করতে হয়, এদের যত্ন নিতে হয়। সময় মতন একটু খাবার-দাবার বা জল দেওয়া, সন্তানের মতোই অনেকটা প্রতিপালন করতে হয়।
তবে এই এক্সট্রা কাজটুকু না গায়ে লাগে না। কারণ এগুলোই হচ্ছে ভালো থাকার রসদ। এই সমস্ত গাছপালার মাধ্যমে আমরা ভালো থাকতে পারি। তারপরে দেখুন আমি পরের দিন একদম সকালবেলায় চলে এসেছি চা বানিয়ে নিতে। বললাম না যে আগের দিনকার ভিডিওর সঙ্গে লিংক করে দেবো। কারণ আগের দিন দিনের কোনো ভিডিও আমি করেছিলাম না। তো এখানে এই যে সকালে হাসব্যান্ডের চা দিয়ে দিলাম। তারপরে আমিও নিয়ে নেব। এই চা পাতাটা আমার বেশ ভালো লাগছে। এর আগে বলছিলাম এর আগেরটা বেশি দামি ছিল কিন্তু ওটা আমার খুব একটা ভালো লাগছিল না। কিন্তু এটা আমার বেশ ভালো লাগছে। এটা আমি চিনি ছাড়াও খেতে পারছি, অসুবিধা নেই। এখানে একটু ব্যালকনিতে চলে আসছি। দেখলাম মেয়ে একা, একা দাঁড়িয়ে, দাঁড়িয়ে কি করছে। ওইজন্য আমিও ওর সঙ্গে একটু বকবক করার জন্য চলে এলাম। এরপরে চলে এসেছি এই যে রান্নাঘরে আর এখন থেকে আমার সারাদিনের কাজ শুরু হয়ে গেল। সকালে রান্নাটাই করে নিতে হয়। তো তারপরে বাকি ক্লিনিং, ডাস্টিং যা আছে সে সমস্ত কাজগুলো তো করতেই হবে। কাজ অনেক কিছুই করি আমি। মানে পুরো বাড়ির দায়িত্ব আমাদের উপরই আমার মতন যে সমস্ত হাউসওয়াইফ আছে তারা সবাই নিজের সংসারটাকে এরকমভাবেই গুছিয়ে রাখেন। নিজেদের যতই পরিশ্রম হোক না কেন বিনিময়ে কিন্তু কোনো কিছুই চায় না। তবে একদম কোনো কিছু চায় না বললে ভুল হবে। একটা জিনিস তো আমরা সবাই চাই সেটা হচ্ছে স্বামীর ভালোবাসা। আর আমার মনে হয় স্বামীর ভালোবাসাই নারীর সবথেকে বড় অলংকার। অলংকারও বলতে পারেন, অহংকারও বলতে পারেন। তো গর্বের বিষয় সেটা। অনেক ধন সম্পদ, টাকা পয়সা থাকা সত্ত্বেও কোনো কাপলের মধ্যে হাসব্যান্ড ওয়াইফের মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে সেই সমস্ত ধন দৌলতের কোনো দাম আছে বলে আমার মনে হয় না। আর এদিকে দেখুন সৃষ্টিকে আমি যে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। আমার রান্নাটা আমি খুব শর্টকাটে দেখালাম। ২ রকমের ভাজা করেছিলাম আর সয়াবিনের তরকারি করেছিলাম। ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর তাড়াতাড়ি না হলেও এই টাইমের মধ্যে তো আমাকে রান্না করতেই হয় মাছ, মাংস হলেও। তবে আমার ক্ষেত্রে সহজ হয় নিরামিষ হলে। আমার মেয়ে বকবক করছিল কিন্তু আজকে মিউট করে দিয়েছি। সবসময় প্রতিদিন তো আর ওর কথা দিলে পাগল হয়ে যাবেন আপনারাও। তো যেটা বলছিলাম যে স্বামীর ভালোবাসাই একজন নারীর সবথেকে বড় অহংকার। তার কারণ একটা গরিব ফ্যামিলিতে মানে অর্থনৈতিকভাবে যদি কেউ দুর্বলও হয়, তবু স্বামী-স্ত্রীর বন্ডিং যদি ভালো থাকে তাহলে দেখবেন আর্থিক দুর্বলতাটা কোনো ব্যাপার না। আর্থিক দুর্বলতাটা যেকোনোভাবে পরিশ্রমে, আ কাজকর্মের ফলে অর্থ উপার্জনের যতটুকু কমই হোক সামর্থ্য অনুযায়ী আ জীবনযাপন করা যায়। কেউ নিজের জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু যে আ সম্পর্কের ভালোবাসা, সম্পর্কের গভীরতা সেই জায়গায় যদি কোনো খামতি থাকে, তাহলে কিন্তু সেই সম্পর্কের মধ্যে কোনো সুখ থাকে না, শান্তি থাকে না। আমার মনে হয় বিবাহিত জীবনে প্রবেশ করার আগে প্রত্যেক নারী বা পুরুষ দুজনকেই এই জিনিসটা মাথায় রাখা দরকার। আর এখানে দেখুন আমি ট্রেসমির একটা কন্ডিশনার নিয়েছি। আমার চুলের অবস্থা খুবই খারাপ। কন্ডিশনার আমি মাঝে দিতামই না। অনেকদিন ধরে দিই না। শুধু শ্যাম্পু করে দিই। কিন্তু চুলটা এখন এতটাই ড্রাই হয়ে গেছে যে কন্ডিশনার না দিলে আর হচ্ছে না। ওইজন্য ট্রেসমিরটা নিয়ে এসেছি। তো আপনাদেরকে এক নজর দেখিয়ে দিলাম। আর ড্রেসিং টেবিলটা এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো যেটা বললাম যে বিবাহিত জীবনের প্রবেশের আগে ছেলে-মেয়েকে দুজনকেই এই জিনিসটার বিষয়ে খুব সিরিয়াস হওয়া দরকার যে একে অপরের চাহিদাটা পূরণ করার জন্য দুজনেই সমর্থ কিনা। তার কারণ শুধুমাত্র আ চাহিদা বলতে জীবনযাপনের চাহিদার জন্য আর্থিক সহায়তার কথা বলছি না আমি। সেটা হচ্ছে মানসিক দিক থেকে দুইজন দুইজনকে সাপোর্ট করা এবং সারা জীবন দুইজনে একসঙ্গে পথ চলার যে প্রতিজ্ঞাটা করা হয় বিবাহিত জীবনে বিয়ের সময়, তো সেই প্রতিজ্ঞার প্রতি বদ্ধপরিকর হতে হবে। এখন তো এমন ব্যাপার হয়ে গেছে যে এই বিয়ে হলো, এই ডিভোর্স হয়ে গেল। বিষয়টা বা একটু সিরিয়াসলি ভাবা দরকার আমাদের সমাজে। কারণ আমরা দেখছি যে বর্তমান জেনারেশন কি শিখছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড যে জগৎ আমাদের তাতে তো দেখাই যায় কার লাইফে কি ঘটছে মানে এই বিয়ে হলো ডিভোর্স হলো বিশেষ করে স্টার যারা তাদের তো বর্তমানে এটা সবাই মানে একটা সমালোচনার বিষয় হয়ে উঠেছে পরমব্রত এবং অনুপম রায়ের এক্স ওয়াইফকে নিয়ে। তো এখানে দেখুন আমার মেয়ে আবার ছবি এঁকেছিল তো ওটাও দেখিয়ে দিলাম আমি। ও ছবি আঁকতেই থাকে একেক দিনে কতগুলো করে যে ছবি আঁকে একটা দিনে সেটা বলার মতন নেই। এখন আবার কার্ড বানানো শিখছে গ্রিটিংস কার্ড। তো বন্ধুদের কার্ড দেয় নিজেই। ও কিন্তু এখনো কার্ড ব্যাপারটা জানে না কিন্তু নিজেই দেখি ওর মাথায় এসছে। তো ওখানে আবার লেখে যেহেতু এখন লেখা শিখছে বানান করে।
তো নিজের ইচ্ছে মতন লেখে, একটু ভুলভাল হয় তবুও বাধা দিই না যে লিখুক, নিজের মনের ভাব প্রকাশ করুক। তো যে বিষয়টা সোশ্যাল মিডিয়ায় একটু তোলপাড় হয়েছে আর সমালোচনার সম্মুখীন হয়েছে, তো আমার মনে হয় এরা যে অনুপম রায় এবং ওর ওয়াইফ দুজনই তো যখন বিবাহিত জীবনে ঢুকেছিল, প্রবেশ করেছিল, তখন দুজনেই যথেষ্ট ম্যাচিওর ছিল। অতটা ইম্যাচিওর না যেটা হয় অল্প বয়স্ক ছেলে মেয়ে যে কাজটা করে 18 বছর হতে না হতেই টিন এজে এসে ভুল করে সিদ্ধান্ত নিয়ে নেয় বিয়ে করার। তো পরে সেই সিদ্ধান্ত দেখা যায় যে জীবনে টেকাতে পারে না। তো সেটা অন্য পর্যায়ে চলে যায়। কিন্তু দুজন ম্যাচিওর প্রাপ্তবয়স্ক মানুষ যদি এই ধরনের একটা ছাপ ফেলে দেয় সমাজের উপরে, তো সেটা সমাজের পক্ষে মোটেই মঙ্গলকর না। বিশেষ করে এরা অনেকটা আইকন, যে সমস্ত সিঙ্গাররা আমাদের বর্তমান জেনারেশনের আইকন বলা যেতে পারে। তো তাদের লাইফে যখন এই ধরনের জিনিসগুলো ঘটছে, তো তখন সেটা চর্চার বিষয় আর কিছুটা জলভাতের বিষয়ও হয়ে গেছে যে ডিভোর্সটা কোনো ব্যাপার না। কিন্তু আমার মনে হয় আ বিয়েটাকে একটু সিরিয়াসলি ভাবা উচিত। আর টিনে যে প্রবেশ করে ছেলেমেয়েরা যে ভুলটা করে, ভুল সিদ্ধান্তটা নেয়, সে বিষয়ে না হয় অন্যদিন আরেকদিন গল্প করব। কারণ আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো এখানে দেখুন সমস্ত কাজকর্ম সেরে আমি ছাদে এসেছিলাম। তখন ক্যামেরাটা নিয়ে আসিনি। পরে আবার ক্যামেরা নিয়ে আসলাম ফুল দেখানোর জন্য যে আমার কি সুন্দর কুন্দ ফুল ফুটেছে গাছে। তো এখানে নয়নতারা, টগর, তো পুজোর ফুলের এখন আর অভাব হয় না আমার। এখন কি এই বাড়িতে ঢোকার পর থেকে কখনোই আমার পুজোর ফুল কিনতে হয়নি। ছাদের ফুল দিয়েই আমার পুজো হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা যতটুকুই শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে। আর নতুন যারা দেখছেন তারা আমাকে নিশ্চয়ই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখার জন্য অনেক ধন্যবাদ। পরে আরেকদিন গল্প করা যাবে।